প্রতিটি স্তরে একজন নারীকে শিকার হতে হয় বৈষম্যের। আর তাই বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং নারীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বানে প্রতি বছর 8ই মার্চ পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক নারী দিবস। ভিটিভির আজকের এই বিশেষ আয়োজন এই বিশেষ দিবসটিকে ঘিরেই। সঞ্চালনায় আছি আমি সেজুতি তালুকদার। থাকছেন সংস্কৃতি কর্মী তাহমিনা পারভীন প্রীতি, তার পাশে আছেন লেখক স্মৃতি ভদ্র এবং আমাদের মাঝে আরো একজনকে পেয়েছি আমরা, তিনি একজন সফল উদ্যোক্তা সুমি রায়। যদি আমরা বিবেচনা করে থাকি নারী উদ্যোক্তা হিসেবে আমাদের সমাজে এখনো কিন্তু আমরা ওইরকম পর্যায়ে যেতে পারি। এই দিবসটা পালন করা হয় বলেই আমরা আমাদের কথা বলতে পারি। বাংলাদেশে আমরা কেমন ছিলাম, এখানে আমরা মেয়েরা কেমন আছি। আইনের শাসনটা প্রতিষ্ঠা না হলে আসলে কখনোই মেয়েরা যেটা মানে নিরাপত্তা জনিত যে সমস্যাগুলো ওখান থেকে আসলে মুক্ত হতে পারবে না। যুগ যুগ ধরে সভ্যতার উন্নয়নে নারী এবং পুরুষের অবদান অপরিসীম, অনস্বীকার্য। কিন্তু তবুও নারীর অবদান যেন ঢাকা পড়ে যায় স্বীকারোক্তির আড়ালে। ফলস্বরূপ পরিবার, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মোট কথা সমাজের প্রতিটি স্তরে একজন নারীকে শিকার হতে হয় বৈষম্যের। আর তাই বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং নারীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বানে প্রতি বছর 8ই মার্চ পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস শুধুমাত্র নারীদের প্রতি ঘটে চলা অন্যায় এবং তাকে ঘিরে চলমান আন্দোলনের কথাই বলে না। এই দিবস স্মরণ করে নারীর অর্জন, শেখায় তা উদযাপন। ভিটিভির আজকের এই বিশেষ আয়োজন এই বিশেষ দিবসটিকে ঘিরেই। সঞ্চালনায় আছি আমি সেজুতি তালুকদার। অতিথি হয়ে আমার সাথে থাকছেন সংস্কৃতি কর্মী তাহমিনা পারভীন প্রীতি, তার পাশে আছেন লেখক স্মৃতি ভদ্র এবং আমাদের মাঝে আরো একজনকে পেয়েছি আমরা, তিনি একজন সফল উদ্যোক্তা সুমি রায়। আপনাদের তিনজনকেই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ ভিটিভির আজকের এই বিশেষ আয়োজনে। দর্শক, আমরা আসলে পুরো আয়োজন জুড়ে আমাদেরই জীবনের গল্প করব, প্রতিনিধিত্ব করব সমস্ত নারীদের। আর তাই প্রসঙ্গত আমাদের আজকের এই আয়োজনের নামকরণ দৃষ্টিকোণ নারীর যাপিত জীবন। হ্যাঁ, আসলে আমরা কেন জানি না এই প্রতিক্রিয়াশীল মানুষগুলো না ধরেই নেয় যে নারীর অধিকার প্রতিষ্ঠা করা মানেই হলো সমাজ ভাঙ্গার সমান, এবং এই গ্রহণযোগ্যতার পরীক্ষার মধ্য দিয়ে মোটামুটি আমাদের পুরো জীবনটাই পার করে দিতে হয়। তো এই যে এমন একটা অবস্থায় স্মৃতিভদ্র, আপনার কাছে জানতে চাই, গ্রহণযোগ্যতার কথা হচ্ছিল সুমি রায়ের সাথে। তো আসলে এই যে একজন লেখকের কথাই যদি আমি বলি, একজন পুরুষ যখন লিখছে তখন তাকে শুধু লেখক হিসেবে কিন্তু পরিচিত করানো হয়, কিন্তু যখনই একজন নারী লিখছে তখন তাকে একজন নারী লেখক বলে সমাজের কাছে অনেকটা বিনোদনের সাথে আসলে উপস্থাপন করা হয়। তাহলে এই যে নারী লেখক বলে পরিচিত করানো, এটা কি আসলে এক ধরনের সম্মান প্রদর্শন করা, নাকি আমরা বলবো বিদ্রুপ? আচ্ছা, আমি শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাতে চাই নারী দিবসের। আমি সকল সফল অসফল প্রতিটি নারীকে আমি শুভেচ্ছা জানাতে চাই আজকের এই দিনে। আর এবার যদি আমি আপনার প্রশ্নটিতে আসি, আমার কাছে নারী শব্দটি একটা সম্মানের একটি শব্দ। আমি নিজে নারী, আমি নিজেকে গর্বিত মনে করি। তাই এখন শব্দ, যেহেতু আমার শব্দ নিয়ে আমার কাজ, এখন শব্দর ব্যবহারের একটা ব্যাপার থাকে। আমাকে যদি কেউ নারী লেখক বলে আমার মোটেও খারাপ লাগে না, বরং মনে হয় যে আমার একটা পরিচিতি বা আমার একটা মুঠুকে একটা পালক। কিন্তু নারী লেখক বলে যদি আমাকে সীমাবদ্ধ করে দিতে চাই, শ্রেণীবদ্ধ করে দিতে চাই, আমার আপত্তি আছে, অবশ্যই আপত্তি আছে। কারণ নারী শব্দটি যদি ব্যবহার হয় শুধুমাত্র একটা মানে সীমাবদ্ধ জায়গায় করে দেওয়ার জন্য, যে তুমি নারী, তোমার লেখার ধরন, তুমি এটাই লিখবে, মানে আমাকে মোট কথা শ্রেণীবদ্ধ করে দেওয়া, তখন অবশ্যই আমার আপত্তি আছে। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নারী হিসেবে খুবই গর্বিত এবং আমি নিজে সম্মানিত একজন নারী লেখক হিসেবে। সেই একজন আবার আসলে নারীর জীবনটাকে এই সমাজ ব্যবস্থা এমন একটা গণ্ডির ভেতরে নিয়ে এসেছে যে একটা যেমন আলাদা একটা কাঠামোই তৈরি করে দেওয়া হয়েছে, যে এর বাইরে আমরা কখনো কল্পনা করতে পারবো না এবং নিজেকে আবিষ্কারের কথা তো আমরা ভাবতেই পারবো না। কিন্তু সবসময় যেমন স্মৃতিভদ্র খুব
সম্প্রতি একটা সরকার বদল হয়েছে আমাদের দেশে, এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক নানা কর্মকাণ্ডে কিন্তু নারীদের অংশগ্রহণ খুব একটা দেখা যাচ্ছে না। যদিও সম্প্রতি একটা নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, যেটা জাতীয় নাগরিক পার্টি, সেখানে 3 জন নারী সদস্যের নাম দেখা যাচ্ছে, কিন্তু তবুও একদম তৃণমূল পর্যায়ে থেকে কিন্তু নারীরা খুব একটা অংশগ্রহণে এখন অনিচ্ছুক রাজনীতিতে। এটা কি আসলে নারীদের আসলে এই দমিয়ে রাখারই একটা অপচেষ্টা? আমি অবশ্য নতুন রাজনৈতিক যে দলটা গঠন হয়েছে সেটা সম্পর্কে খুব একটা বেশি আমি জানি না, এটা খুব সম্প্রতি হয়েছে। যদি এমন কিছু হয়ে থাকে সেটা তো অবশ্যই নারীদেরকে দমিয়ে রাখার তো একটা চেষ্টাই, কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে নারীদের একটা ভূমিকা আছে। যে একটা কথা আছে যে আমি নারী আমি পারি, তো আমাদেরকে আসলে নিজের ভেতরে সেই আগুনটা জ্বালিয়ে রাখতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা কোনো প্ল্যাটফর্মের জন্য অপেক্ষা করব না, আমরা নিজেরাই এক একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবো। এই বিশ্বাস, এই আত্মবিশ্বাসটা যেন প্রত্যেকটি মেয়ের মধ্যে গড়ে ওঠে, এই চেষ্টাটা আসলে আমাদের পরিবার থেকে করতে হবে, আমাদের সমাজ থেকে করতে হবে। আর রাজনীতিতে মেয়েদের ভূমিকা, আসলে রাজনীতিতে ছেলে মেয়ে আমি আলাদা করতে চাই না, কারণ সেক্ষেত্রে সেই 33% বা 30% মানে আসনের ব্যাপারটা চলে আসে। প্রত্যেকটা মানুষ, আমি নারী পুরুষকে আলাদা করে যদি বলি, প্রতিটা মানুষ তার যোগ্যতা দিয়ে, তার আদর্শ দিয়ে সামনে এগিয়ে আসবে। আর নারীদের জন্য আমি একটাই বলতে চাই যে আমার মনে হয় যে নারীদেরকে মানে নিজেদেরকে ভাবতে হবে যে আমরা পারি, আমাদেরকে নিজেদের একটা জায়গা তৈরি করে নিতে হবে। দমিয়ে রাখার এই বিষয়টা কিন্তু শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়। মজার বিষয় হলো যে আমরা এই যে পোশাক সাজসজ্জা, এখানে যে আমরা 4 জনই নারী, আমরা 4 জনই আমাদের নারী দিবসের সাজে সেজে এসেছি, এই সাজসজ্জা পর্যন্ত কিন্তু আমাদের সমালোচনার শিকার হয়। আমাদের পোশাক, আমাদের সাজসজ্জা, তারপর বডি শেমিং, সবকিছু নিয়ে নারীরা আসলে কটাক্ষের শিকার হয়। অথচ অর্থনীতির একটা বিরাট জায়গা জুড়ে কিন্তু নারীর এই পোশাক সাজসজ্জা রয়েছে। তো মনে করা হয়েছে আসলে যে নারী ও পুরুষের সমতার কথা বলে সে কেন সাজবে। দর্শক, আমরা আলোচনার এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও আমরা আড্ডায় ফিরে আসব, আমাদের সাথেই থাকুন। দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ভিটিভির নারী দিবসকে ঘিরে আজকের এই বিশেষ আয়োজন দৃষ্টিকোণ নারীর যাপিত জীবনে। আমরা আসলে কথা বলছিলাম যে আমরা এই সুদূর প্রবাসে নিউ ইয়র্কে কেমন আছি, কারণ এই যে আমরা বিভিন্ন সমসাময়িক নারীর সংকট নিয়ে কথা বলছি, আমরা এই বিষয়গুলো আসলে বাংলাদেশের সবাই সম্মুখীন হয়ে এসেছি। আমরা এখন আসলে এই নিউ ইয়র্কে কেমন আছি, নিউ ইয়র্কে আমরা নারীরা আসলে কতটুকু নিরাপদ, আমরা এখানে আমরা আসলে কি কি সুবিধা পেয়ে থাকি, এগুলো নিয়ে আমরা আমাদের জীবন নিয়ে আমরা কথা বলছি। তো স্মৃতিভদ্র, কি নিয়ে আমাদের আড্ডা হচ্ছিল? আমাদের কথা হচ্ছিল মূলত আমাদের তুলনামূলক একটা আলোচনা চলছিল যে বাংলাদেশে আমরা কেমন ছিলাম, এখানে আমরা মেয়েরা কেমন আছি। তো আমরা যেটা বলছিলাম আর কি, যে আসলে বাংলাদেশ থেকে আমরা যারা এসেছি তারা এসে কিন্তু আমরা আসলে খুব মোটা দাগে আমরা কিছু পার্থক্য আমরা পেয়েছি বা আমাদের চোখে পড়েছে। সেটা হচ্ছে অবশ্যই নিরাপত্তা, কারণ বাংলাদেশে যে ব্যাপারটা খুবই দুর্লভ, যে মেয়েরা সন্ধ্যার পর বাইরে বেরোনোটা তাদের জন্য খুবই একটা মানে নিরাপত্তা জনিত ব্যাপার থাকে। সেক্ষেত্রে এমনকি বাসা থেকেও মানে বা আমাদের পরিবার থেকেও কখনো জিনিসগুলো মানে অ্যালাউ করা হয় না, সেটা একই কারণ নিরাপত্তা। কিন্তু এখানে এসে আমরা যেটা দেখলাম একদমই উল্টো, যে আসলে এটা তো হয় আসলে আইন প্রতিষ্ঠার মাধ্যমে, হ্যাঁ, যেটা বাংলাদেশে আসলে যদি আমি বিচার করি, বাংলাদেশটা তো মানে খুব বেশি দিন হলো স্বাধীন হয়নি, আমাদের কাছে অনেকদিন, আমি যদি আমেরিকার তুলনায় বলি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের দেশটাও হয়তো হবে, আস্তে আস্তে হবে, তবে সেক্ষেত্রে আমাদের মানসিকতার অবশ্যই পরিবর্তন করতে হবে। এবং এই আইনের শাসনটা প্রতিষ্ঠা না হলে আসলে কখনোই মেয়েরা যেটা মানে নিরাপত্তাজনিত যে সমস্যাগুলো, ওখান থেকে আসলে মুক্ত হতে পারবে না। আর আমরা এখানে আসলে যে বলে না যে একটা সমাজ বা একটা পরিস্থিতি একটা মানুষকে গড়ে দেয়, আমরা এখানে দেখেন কতটা নির্ভীক হয়ে যায় শুধুমাত্র ওই একটা কারণ আমার পরিবেশটা, আমার চারপাশে আমি মানে আমার এখানে আইন আছে, আইনের শাসন খুব সুপ্রতিষ্ঠিত। এর জন্য আমরা মানে কোনো কিছু সমস্যায় পড়লে আমরা সেটা খুব তাড়াতাড়ি সেটার আমি ইটা পাচ্ছি। এবং এই পরিচ্ছন্নতা কিন্তু শুধুমাত্র এই যে এখানকার পরিবেশে না, আমরা কিন্তু মানুষের মাঝেও দেখতে পারি। মানুষের মন আসলে কখনো আসলে দর্শক
যদি পরিচ্ছন্ন না হয়, আমরা যদি সুস্থ চিন্তা না করতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই আরেকজন মানুষকে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, সম্মান কখনোই আমরা দিতে জানবো না। কাজেই আসলে নিজের মনোজগতের যে একটা পরিবর্তন, এই যে সম্প্রতি যে মনোজগতের একটা বৈকল্য অবস্থা সৃষ্টি হয়েছে, এর পরিবর্তন আসলে যতদিন না হচ্ছে আমার মনে হয় নারীর জাগরণ, নারীর মুক্তি সম্ভব না। যেমন আমরা এখন এখানে যে স্বাধীনতা ভোগ করছি, আমরা অবশ্যই চাই যে আমাদের সকল নারী যারা বাংলাদেশে আছে তারাও এই স্বাধীনতার পথ ধরে হাঁটুক। কি প্রীতি, কি বলবেন? আমি বলবো যে স্মৃতির সঙ্গে আমি সহমত প্রকাশ করে বলছি যে আসলে আমাদের বাংলাদেশের মানুষজন কিন্তু ভালো, মানে আইন ব্যবস্থাটা যদি ভালো হতো তাহলে আমরা হয়তোবা, আমি কিছু কিছু দিক দিয়ে বলবো আমেরিকার চেয়েও ভালো থাকতে পারতাম। একদম তাই। কিন্তু আইন ব্যবস্থাটাই আমাদের এত খারাপ যে আমরা আসলে খারাপ হতে বাধ্য হয়ে গেছি। আমরা আইন নেই তো আমাদের দেশে। এখানে আইন আছে, আইনকে ভয় পেয়ে আমরা চলি, কিছু করি, সবকিছুই আমাদের আসলে এখানে স্বাধীনতাটার কারণটাই হচ্ছে আইন ব্যবস্থা। এছাড়া অন্য কিছু বাংলাদেশে কিন্তু আইনগুলো কিন্তু সেটা চর্চাটা মানতে হবে, এটা আমরা মনেই করি না। আর তাছাড়া এখানে স্মৃতি তুমি দেখো, আমি বাংলাদেশে থাকতে সংসার করতাম শুধু, এখানে এসে হাজবেন্ডের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছি, ইনকাম করছি এবং সংসারও করছি। এবং এই বিষয়টা কিন্তু এত সহজ না আমাদের এই নিউ ইয়র্কের প্রেক্ষাপটে, কারণ বাংলাদেশে কিন্তু দেখা যায় যে যৌথ পরিবারই বেশি, সেখানে মা থাকে, বাবা থাকে, ভাই বোন আছে, খুবই সহজ হয়, মানুষজন থাকে। এখানে কিন্তু আসলে একদম খুব কম মানুষ নিয়ে আমাদের বাচ্চা সামনে কাজ করা এখানে অনেক, মানে কষ্ট করে। এখানে কিন্তু মেয়েরা রাতেও কাজ করছে, কতটা নিরাপদ হলে মেয়েরা হোল নাইট কাজ করছে, এটা মনে হয় আমেরিকা দেখেই সম্ভব হচ্ছে, এটা বাংলাদেশে কখনোই সম্ভব হতো না। আমার যা ধারণা, সুমিও আমার চেয়ে ভালো বলতে পারবে, সুমি যেহেতু এখানে এসে বিজনেসটা শুরু করেছে, সেটা কি বাংলাদেশে পারতো? এটা একদম তোমার সাথে আমি একমত হব, কারণ আমরা যদি বাংলাদেশে এই বিজনেসটা করতাম, অনেক বুলিং এর শিকার হই, কিন্তু আমরা প্রতিনিয়ত হতাম। আমরা যখন, আমাদের তো প্ল্যাটফর্মটা হলো লাইভ করতে হয়, আমাদের প্রোডাক্টগুলো আমাদের দেখাতে হয়, দর্শকদের বলো, তোমার কাস্টমারদের বলো, আমাদের দেখাতে হয়, তখন কিন্তু আমরা প্রচুর বুলিং এর শিকার হই। সেটা হচ্ছেও কিন্তু বাংলাদেশে অসম্ভব হচ্ছে। হ্যাঁ, তো আমরা কিন্তু এখানে অনেক স্বাধীন সেই ব্যাপার। এবং এই ক্ষেত্রে আমি যুক্ত করবো, একটা এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু একটা খুব সাংঘর্ষিক মনোভাব সারাক্ষণ রেষারেষি, একজন একজনকে বুলিং করা, আমাকে কেউ চিনে না জানে না, হুট করে আমাকে নিয়ে একটা কথা বলে ফেললো, এটাকে আমরা আবার মন্তব্য বলে থাকি। এটা কিন্তু আসলে কোনো ধরনের মন্তব্য পর্যায়ে, এটাও এক ধরনের বুলিং। আমাকে একজন চিনবে না জানবে না, সে হুট করে আমার পোশাক আশাক, আমার অঙ্গভঙ্গি নিয়ে কথা বলে ফেলবে, এটাও কিন্তু আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং সেটা যদি কিছুক্ষণ, বেশিক্ষণ না, জাস্ট 10 থেকে 15 মিনিট দেখলে তুমি মানসিক ভাবে অসুস্থ হয়ে যাবে। একদম এই জিনিস নেওয়া যায় না, মানে এটা দেখা যায় না, এরকম টাইপের বুলিং হয় বাংলাদেশে। আমি স্মৃতি তোমাকে আরেকটা কথা বলি, আমার ব্যক্তিগত কথা বলি। আমি এখানে এসে তোমার ভাইয়াকে পরিবর্তন করতে পেরেছি, এবং তোমার ভাইয়া আমাকে কি পরিমাণে যে সাহায্য করেন, মানে এটা কিন্তু বাংলাদেশের পুরুষরা করে না। এটা আমি জানি না তোমাদের বাসায়, তোমাদের না, আমার হাজবেন্ড আমাকে এখন অনেক সাপোর্ট দেয়, আমি তাকে বলবো না। ঘরে ঘরে যদি এইভাবে পুরুষ পরিবর্তন হয়ে যেত তাহলে তো সমাজ ব্যবস্থায়। প্রীতি আপু, আমি যেহেতু ভাইয়ের কথা বললাম, আমি সেজন্য একটু অ্যাড করলাম আমার কথা। আমার যেমন আমি দেখো বিজনেস দিয়েছি, আমার কিন্তু সারাদিন কিন্তু আমার বিজনেসে আমাকে শ্রম দিতে হচ্ছে। আমি সকালে আসে এবং রাত্রে ক্লোজিং করে আমাকে যেতে হয়, এবং সে দেখা যাচ্ছে আমার দায়িত্বটুকু সে কিন্তু বাসায় বসে পালন করছে। তো আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ, অনেক সাপোর্ট করছে। কিন্তু শুরুতে আমাকে সাপোর্ট করে নাই, যখন লাস্ট মোমেন্টে আসে সে আমাকে প্রচুর সাপোর্ট দিচ্ছে। আমি যেটা বললাম যে আমরা আসলে গড়ে উঠি পরিবেশ থেকে পরিস্থিতি। এখানে পরিবেশ বা পরিস্থিতিটা আমাদেরকে বাধ্য করে এরকম হতে। এরকম পরিবেশটা যদি বাংলাদেশে হতো, হয়তো এই মানুষগুলো ঠিক হতো। এবং এই পরিবেশটা কিন্তু এখানে ঘর থেকে শুরু হয়, ঘর থেকে কর্মস্থল পর্যন্ত সবখানি মানুষের একটা সহযোগিতা আমরা পাই, যেটা আমাদের বাংলাদেশে আসলে
হয়ে ওঠে না, বা আমাদের সামগ্রিক পরিস্থিতির সাথে আমরা এইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি, এটা যে আসলে পরিবর্তনশীল বা পরিবর্তন করা সম্ভব এটাও আমরা ভাবি না, এবং সেই জন্য আমরা উদ্যোগও নেই না। সেই হিসেবে ওই একটু তাত্ত্বিক সামাজিক আলোচনার ভেতরেই বিষয়টা আসলে সবসময় থেকে যায়, মানে পারিবারিক সেই চর্চাটা উত্তরণের পথ আসলে কেউ দেখায় না, শুধুমাত্র আলোচনাটুকুই থেকে যায়। আর আমি আরেকটা জিনিস যুক্ত করতে যাই, আমরা যদি এখানে রাত্রে তুমি 2টোর দিকে যদি আমরা বের হই, আমাদের কিন্তু ভয় নেই, আমরা কিন্তু সাহস নিয়ে কিন্তু যেতে পারি, কারণ বেরোতে আমার এখানে আইন কারণ আছে, কেউ আমাদের টাচও করবে না, কেউ আমাদের জিজ্ঞাসা করবে না তুমি কোথায় যাচ্ছ। কিন্তু বাংলাদেশে আমরা এটা করতে পারবো না, কখনোই না, একটা পাও আমরা বের হতে পারবো না, আইন কানুন তো নেই এখন তা না, কিন্তু সবসময়, বাট এখন আরো বেড়ে গেছে, আমার মনে হয় বেড়ে গেছে, মানে এখন তো আসলে পুরুষরাও বেরোতে পারে না, একদম রাইট, শুধু নারী না পুরুষ। আসলে একটা আতঙ্ক একটা তৈরি হয়েছে আমাদের, যেটা রাজনৈতিক অস্থিরতার কারণেই হোক বা যে কারণেই হোক, আসলে একটা আতঙ্কের মধ্যে যেন আসলে রাজনৈতিক অস্থিরতা তো আছেই। আমার কেন জানি মনে হয় বাংলাদেশের সামাজিক অবক্ষয় ভীষণ ভাবে হয়েছে, ভীষণ, যেটার আমি জানি না এর সমাধান কবে কখন, আশাই বুক বেঁধে আছে হবে হয়তো। এবং এই উত্তরণের জন্য আসলে আমাদের সব সময় এই বিষয়ে আলোচনা করতে হবে, আমাদের লড়াই করতে হবে। কেউ না কেউ যখন আসলে আমরা লড়াইটা শুরু করব, তখন আমার দেখা দেখি আরো বাকি যারা আছে তারাও নিশ্চয়ই এগিয়ে আসবে। দৃষ্টিভঙ্গির কথা স্মৃতিভদ্র হচ্ছিল, সম্প্রতি কিন্তু বাংলাদেশে শিশু নির্যাতন এবং ধর্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং 3 বছরের শিশু পর্যন্ত প্রীতি ধর্ষণ হচ্ছে, এবং ধর্ষকেরা ছাড়াও পেয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো কি আসলে সামাজিক অবক্ষয়, বিচারহীনতা, নাকি আসলে পুরোটাই ক্ষমতার ছায়া? এটাকে যদি আমি এভাবে বলি, ধর্ষণ যে ব্যাপারটা এসেছে আসলে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে। মানে একজন আমাদের মধ্যে খুব ভুল একটা ধারণা, মেয়েদের সকল সম্মান, সকল নারীত্ব একটা জায়গায় সীমাবদ্ধ। হ্যাঁ, মেয়েদেরকে যদি আমরা সেই জায়গাটাতে আঘাত করতে পারি, মেয়েদেরকে আমরা মানে ভেঙে দিতে পারি বা হেয় করতে পারি। তো এই জন্য আসলে মানে প্রীতি আপু যে বিস্তারিত যেটা বললো, আমি সেটার সাথে পুরোটাই একমত। আসলে নারীদের অবস্থানটা যদিও এখন অনেক পরিবর্তন হচ্ছে, তবুও কোথাও যেন আমি যদি নিউ ইয়র্কে বসে বাংলাদেশের দিকে তাকাই, এখনো বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সেই পুরুষতান্ত্রিকতাটা খুব বেশি পরিমাণে, খুব জোরালো ভাবে আছে। একটা মেয়ে, বাংলাদেশের মেয়েরা শিক্ষিত হয়েছে, আমরা পড়াশোনা করেছি, শিক্ষিত হয়েছে, আমরা চাকরি বাকরি করি, কিন্তু তারপরেও কোথায় যেন যেই মানে একটা সময় একটা সময় বাবার কাছে জবাবদিহিতা, ভাইয়ের কাছে, বিয়ের পর স্বামীর কাছে। আমি জবাবদিহিতার জায়গাটাকে যদি এভাবে বলি যে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক যদি থাকে সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে আদালতে মাই লর্ড টাইপের, তবে সেখানে অবশ্যই আমার আপত্তি আছে। তো ধর্ষণের যে ব্যাপারটা, এটা তো এসেছে আসলে পুরুষতান্ত্রিকতা থেকে। তো এটা তো সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় এবং শিক্ষার অভাব। শিক্ষা বলতে আমি কিন্তু এখানে মানে তথাকথিত একাডেমিক শিক্ষাকে বোঝাচ্ছি না, মানসিকভাবে আমরা কেউ শিক্ষিত হতে ততটা পারিনি। সমস্যাটা তো আমাদের এখানে, এমনকি আমাদের পরিবার থেকেও। আমাদের এখনো বাংলাদেশে মানে ধর্মীয়ভাবে যে কোনো পরিবারে যদি ছেলে জন্ম হয়, সেই পরিবারে আজান দেওয়া হয়। আমি জানি না মেয়ে জন্ম হলে সেটা করা হয় কিনা। আবার আমাদের হিন্দু পরিবারগুলোতে একটা ছেলে জন্ম হলে যতটা আনন্দ বা মানে শঙ্খধ্বনি বা করা হয়, সেটা মেয়ের ক্ষেত্রে হয়তো বাবা প্রথম সন্তান হলেও মেয়ে হওয়ার পর মনের মধ্যে কোথাও যেন এখনো সেই জিনিসগুলো কিন্তু বিদ্যমান। তো এমনকি একটা মাকেও মানে প্রশ্নের সম্মুখীন হতে হয়, এমনকি সেই মার মনের মধ্যে একটা ব্যাপার ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি কন্যা সন্তানের মা, হীনমন্যতাটা ঢুকিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কি হয়, একটা মাও যখন মানে কন্যা সন্তানের পর একটা ছেলে সন্তানের মা হয়, তখন দেখা যায় যে ছেলেটাকে প্রায়োরিটাইজ করছে, ছেলেটাকে সবকিছুতে মানে অগ্রগণ্য জায়গায় মানে তাকে দাঁড় করাচ্ছে। তো এসব ক্ষেত্রে কি হয়, সেই পুরুষতান্ত্রিকতাটা একটা মার মধ্যেও চলে যায় কিন্তু। এবং জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম কারণও কিন্তু এটা, একটি ছেলে সন্তানের আশায় আসলে পরিবারও বড় হতে থাকে।
তো সেটাই তো এই জন্য না আমরা যখন মা হয়ে যায়, ছেলে এবং মেয়ের মা, আমি যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি, তাহলে কিন্তু একটা মায়ের মধ্যেও একটা মেয়ে হয়েও তার মধ্যে সেই পুরুষতান্ত্রিক মনোভাবটা চলে যায়। এবং আমরা তো আমরা বলি যে মা হচ্ছে একটা সন্তানের প্রথম স্কুল, প্রথম বিদ্যালয়। তো সেই মাটা অবচেতন ভাবেই সেই ছেলের মধ্যেও কিন্তু সেই পুরুষতান্ত্রিকতাটা ঢুকিয়ে দিচ্ছে। এবং এই যে ধর্ষণ বা এই ব্যাপারগুলো, এগুলোর কিন্তু সেখান থেকেই আসছে। তো আমাদের আসলে মূলে আঘাত আনতে হবে, আমাদের মূলটাকে পরিবর্তন করতে হবে। আপনি যেটা বললেন সেটা কবে হবে আমরা জানি না, তবে আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি একা করব, আপনি করবেন, আপনি মিলে আমরা হব। তো আমি আসলে আশা ছাড়তে চাই না, আমি চাই যে আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো একটা সময়, চেষ্টাটা আসলে ঐক্যবদ্ধভাবে হতে হবে, সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। এবং স্মৃতির সাথে আমি একদমই সহমত প্রকাশ করছি যে আমিও আশাবাদী। আমরা সকলে আশাবাদী এবং নারী যারা দেখছেন তারাও আশা করি আমাদের সাথে অবশ্যই আপনারা সহমত পোষণ করছেন। এবং দুঃখজনক হলেও সত্যি যে এটা আসলে এই নির্যাতন কিন্তু শুধু শারীরিক নির্যাতন নয়, মানসিক ভাবেও একজন নারীকে প্রতিনিয়ত হেনস্থা করা হয়, ভয় দেখানো হয়। যেমন সাইবার বুলিং কিন্তু একটা বিরাট ক্রাইম আমাদের দেশের প্রেক্ষাপটে, এবং একজন নারীকে প্রতিনিয়ত কিন্তু এর দ্বারা টর্চার করা হয়। এবং ফ্রেমটাও কিন্তু আসলে অনেকের কাছে পরিষ্কার না, কোনটা আসলে সাইবার বুলিং এর পর্যায়ে পড়ে, এই বিষয়টা অনেক নারীর কাছে পরিষ্কার না। এবং নারীরা এর বিচার চাইবার ক্ষেত্রে অনেকটা হীনমন্যতায় ভুগে। কেন? কারণ আইনি প্রক্রিয়ায় গেলেও কিন্তু অনেক নারীকে অনেক হেনস্থার শিকার হতে হয় আমাদের বাংলাদেশের যে সামাজিক যে প্রেক্ষাপট তার ইয়েতে। তাহলে আসলে এই সাইবার বুলিং এর বিরুদ্ধে লড়াই করবার শক্তি এবং ভরসার জায়গাটা কোথায় স্মৃতিপত্র? আচ্ছা, এক্ষেত্রে সাইবার বুলিং শব্দটা কিন্তু আমরা খুব বেশি দিন হলো এটার সাথে পরিচিত না। আমি যদি আমার তখন ইউনিভার্সিটি লাইফ, আমি যদি 2003 এবং 2004 কথা বলি, আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে শেয়ার করি। তখন ওই সময়টা নতুন মোবাইল ফোন এসেছে, নোকিয়া। তো ইউনিভার্সিটি লাইফ, ক্যাম্পাসে সবাই আছে যে কেউ কাউকে ফোন নাম্বারটা নতুন পেলে টেক্সট করে বা ফোন করে, এরকম। তো সেই সময় আমার সাথে যেটা ঘটেছিল, এখন আমি ভাবি যে তখন আমি অতটা জানতাম না, বুঝতাম না বয়সের কারণে। কারণ মানুষ তো শেখে তার অভিজ্ঞতা দিয়ে। একটা সময় মানুষের শিক্ষাটা তো আর শুধু একাডেমিক শিক্ষা না। তো আমি তখন আমাকে বিভিন্ন রকমের টেক্সট করা হতো, এবং টেক্সটগুলো আসলে মোটেও খুব একটা গ্রহণযোগ্য ছিল না। বা আমি টেক্সটগুলো পড়ে আমি নিজে খুবই মর্মাহত হতাম, বলার যে আমি ভয় পেতাম, আমি রীতিমতো ভয় পেতাম। মোটেও শোভনীয় কোনো শব্দ সেখানে থাকতো না, এবং আমি জানতাম না কারা আমাকে পাঠাতো। তো তখন কিন্তু আমি সাইবার বুলিং শব্দটির সাথে পরিচিত ছিলাম না, এবং আমি কিন্তু তখন সেটা শিকার হয়েছি। এখন আমি এই সময় এসে যখন ওই সময়টাকে মনে করি, তখন আমি বুঝতে পারি ওটা আসলে সাইবার বুলিং ছিল। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বলি যে সাইবার বুলিং দিয়ে সেটা আমি যদি সেই সময় ব্যাপারটা জানতাম, আমি হয়তো পাল্টা একটা টেক্সট করতাম। এখনকার স্মৃতি যদি আমি তখন থাকতাম, আমি হয়তো পাল্টা একটা টেক্সট করতাম, কিন্তু আমি তখন কি করতাম, আমি ডিলিট করে দিতাম, কারণ শব্দগুলো আমি দেখতে চাইতাম না বা পড়তে চাইতাম না, অস্বস্তি হতো। একদমই। তো এই যে জিনিসগুলো, এটাও কিন্তু সাইবার বুলিং যদি সেরকম হয়, সেটাও কিন্তু সেই ধর্ষণের মতোই, এবং সেটা করা হয় মানসিক ধর্ষণ। হ্যাঁ, এবং এটা তীব্র এটাকে ধিক্কার জানানো উচিত, এটার প্রতিবাদ করা উচিত। এবং আমি বারবারই বলবো যে এখন বাংলাদেশের মেয়েরা বা আমরা অনেক কিছু জানি, কারণ আমরা এখন অনলাইন জগৎ বা মোবাইল ফোন বিভিন্ন কিছুর সাথে খুবই অ্যাটাচড বা পরিচিত। তো এখন মেয়েরা যদি সাইবার বুলিং হওয়ার পর, এবং সে যদি এটা আইনের আশ্রয় নেয়, অবশ্যই ভালো। কিন্তু অনেক কিছু আছে যে মেয়েদের নিজেদের থেকেও প্রতিবাদ করা উচিত। আমার মনে হয় যে না, তাকে বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি আমাকে ভাঙতে চাইছো, আমি ভাঙছি না, তুমি আমাকে ভয় দেখাতে চাইছো, আমি ভয় দেখছি না। তো আমি আমার অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি বলতে চাই যে বা যারা আমাকে সেই সময় এভাবে নানাভাবে হেনস্থা করতো বা নানাভাবে বিরক্ত করতো, আমি জানতাম না তারা কারা। দীর্ঘদিন পর তারা আমার সামনে এসেছে এবং আমাকে বলেছে যে আমরা খুবই দুঃখিত। তাদের সেই ব্যাপারটাকেও আমি স্বাগত জানাই, কারণ তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে। কেন বুঝতে পেরেছে? কারণ তারাও নিজেরা এই সময় এসে শিক্ষিত হয়েছে, তারা বুঝতে পেরেছে তারা কোথায় ভুলগুলো করেছে। একদম। আর এই বিষয়গুলোকে নিয়ে আসলে অনেক আলোচনার দরকার, কারণ এই বিষয়গুলো তো আসলে এত অল্পতে আসলে ব্যাখ্যা করা সম্ভব নয়। তো সাইবার বুলিং আসলে কি, কোন কোন বিষয়গুলো আসলে এই সাইবার বুলিং বলে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি, এই বিষয়গুলো বিশেষ করে এই প্রজন্মের যারা আছে ওরা তো আসলে ভীষণ স্পর্শকাতর।
তো এই বিষয়গুলো আসলে ওদের কাছে আমার মনে হয় খুব পরিষ্কার করাটা জরুরি, এই এখন যে বর্তমান পরিস্থিতি তাতে। তো আসলে এই দুঃখজনক হলেও সত্যি এই বিষয়গুলো আমাদেরকে আসলে দর্শক প্রতিনিয়তই ভুগতে হবে। আগেও আমরা ভুগেছি, সামনেও ভুগবো। তবে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের মেয়েরা, তাদের জন্য আমাদের একটি আসলে নিশ্চিত ভবিষ্যৎ নির্মাণের জন্য সবসময় আমাদের সকল ব্যাপারে সচেতন থাকাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তারিনা পারভিন প্রীতি, স্মৃতি ভদ্র এবং সুমি রায়। আপনাদের সাথে আজকের এই বিশেষ আয়োজনে ভিটিভির আড্ডা দিতে পেরে ভীষণ রকম ভালো লাগলো। নারী দিবসটি যেন আরো আসলে রঙিন হয়ে উঠলো। অনেক ধন্যবাদ। আমাদেরও ভালো লাগলো, তোমাকেও অনেক 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 ধন্যবাদ, এবং তিনজনকেই ভীষণ সুন্দর লাগছে। তোমাকে অনেক ভিটিভির আজকের এই বিশেষ আয়োজন দৃষ্টিকোণ নারীর চাপিত জীবন থেকে আমরা 4 জন নারী বিদায় নিচ্ছি। জয়তু নারী। ধন্যবাদ সবাইকে।